দেখো, এর আগের দিন পর্যন্ত আমাদের ডট গুণ পর্যন্ত হয়েছিল, তাই না? ডট গুণ। হোমওয়ার্ক পরে দেখবো। একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই না? করছিলাম হোমওয়ার্ক, হোমওয়ার্ক দিয়েছিলাম। আচ্ছা দেখো, ডট গুণ এর আগের দিন করছিলাম এবং সেই সংক্রান্ত ম্যাথও করছিলাম, তাই না? ম্যাথও হয়েছিল। ডট গুণের কিছু একটা জিনিস বাদ গেছিল, আমরা ওইটাই আজকে দেখবো। দেখো, ধরো দুইটা ভেক্টরকে ডট গুণ করে জিরো আসলো। দুইটা ভেক্টরকে ডট গুণ করে জিরো আসলো, তাহলে এটার তাৎপর্যটা কি সেটা আমরা একটু দেখবো। দেখো, এ ডট বি সমান সমান জিরো। আচ্ছা, অবশ্যই জিরোই আসার কথা, কারণ তোমার ধরো এটা তো কোনো ভেক্টর হবে না, কারণ স্কেলার মান আসে, তাই না? ডট গুণের কারণে আমরা যে ফলাফলটা পাই সেটা কি হয়? স্কেলার হয় না? কোনো দিক হয়? কোনো দিক থাকে না। আচ্ছা, তাহলে এ ডট বি সমান সমান জিরো। এ ডট বি কে আমরা কি লিখতে পারি? এ ডট বি এর মান কত? এ বি কস থিটা না? এ ডট বি এর মান হলো এ বি কস থিটা। এ বি কস থিটা সমান সমান জিরো। আচ্ছা, তাহলে কস থিটা সমান সমান কত? কস থিটা সমান সমান জিরো না? জিরো ডিভাইড বাই এ বি, তার মানে কি জিরো হবে না? কথা কি বুঝছো কিনা? আচ্ছা, এখন থিটা সমান সমান তাহলে কত হবে? কজ ইনভার্স জিরো না? থিটা সমান সমান 90 ডিগ্রি। তার মানে বুঝছো, এ এবং বি ভেক্টর কি ছিল? পরস্পর লম্ব ছিল। যদি দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তাহলে তাদের ডট গুণফল তাহলে কত হবে? জিরো হবে। কিভাবে? তুমি করে দেখো, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ হলো 90 ডিগ্রি। তাহলে এ বি কজ 90, এদের মান কত? এ বি কজ 90 না? এ বি কজ 90, তার মানে কত? জিরো না? তাহলে লেখো, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হলে এদের ডট গুণফল জিরো হয়। শূন্য হয়। এটা কিন্তু এমসিকিউ অনেক আসে, এমসিকিউ অনেক আসে। দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের ডট গুণফল জিরো হবে। এখন আসো, শর্তটা হলো ভেক্টর দুটিকে নাল ভেক্টর হওয়া যাবে না। যদি ভেক্টর দুইটা নাল ভেক্টর হয়ে যায় তাহলে মুশকিল না? দেখো তো, ধরো এ বি কস থিটা সমান সমান, আমি বলতেছি যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এদের ডট গুণফল জিরো হবে। এখন একটা ভেক্টর নাল হয়ে গেল, নাল মানে কি? শূন্য না? তাহলে শূন্য যদি হয়ে যায়, এ ডট শূন্য সমান সমান শূন্য, এটা হয় কিছু? তার মানে বাম পাশেও শূন্য, ডান পাশেও শূন্য, কিছু হলো? এজন্য বলা হচ্ছে যে ভেক্টর দুটিকে নাল ভেক্টর হওয়া যাবে না। বুঝছো? ভেক্টর দুটিকে নাল ভেক্টর হওয়া যাবে না, মানে নাল ভেক্টর বাদ দিয়ে যে কোনো ভেক্টর হওয়া যাবে না। বুঝছো? নাল ভেক্টর বাদ দিয়ে যে কোনো ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে এদের ডট গুণফল হবে জিরো। এটা কিন্তু এমসিকিউ আসে। তাহলে এখান থেকে একটা কোশ্চেন লিখবা।
এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই দুইটা যদি হয় তাহলে দেখাও যে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব। বুঝছো? এই যে এতটুকু তোলা হয়েছে না? তাহলে লেখো এই দুইটা ভেক্টর যদি এই দুইটা ভেক্টর হয় তাহলে তুমি দেখাও যে এ ও বি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে কিভাবে দেখাবা? যদি ডট ডট করবা, ডট গুণফল করবা, পরে যদি তুমি দেখো 0 তাহলে বুঝবা যে এই দুইটা কি লম্ব, পরস্পর লম্ব। বুঝছো? তাহলে ডট করতে পারবা না, এ ডট বি করো, এর আগের দিন তো করাইছিলাম। তাহলে এ ডট বি সমান সমান আমরা কি লিখতে পারি? 2i। হ্যাঁ, কিছু নাই মানে কি আছে? 1 আছে, তাই না? তাহলে এ লিখলাম ডট বি, বি কত? 2i প্লাস 3j প্লাস কে। তাহলে দেখো 2 দুগুণ 4 মাইনাস 3 তিরিকে 9 প্লাস 5 একে 5, 4 মাইনাস 9 কত? -5 প্লাস 5 কত আসে? তাহলে এ ও বি ভেক্টর দুইটা কি পরস্পর লম্ব কি না? অবশ্যই লম্ব। তাহলে লেখো যেহেতু এ ডট বি সমান 0 অতএব তারা পরস্পর লম্ব। যেহেতু এ ডট বি সমান 0 অতএব ভেক্টর দুটি বা ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। বুঝছো কিনা? তোমাকে যদি এরকম করে দেখাইতে বলা হয় এটা আসে গ নাম্বারে আসে। বুঝছো? ভেক্টর দ্বয় পরস্পর লম্ব কিনা, সমান্তরাল কিনা, এগুলো আসে। তুলছো এটা? বুঝছো তো এটা ডট গুণ? ঠিক আছে। তাহলে ডট গুণ কিন্তু আমাদের ক্লিয়ার। লম্ব অভিক্ষেপ, লম্ব উপাংশ এগুলো করাইছিলাম না? করাইছিলাম। এরপরে আসো ভেক্টর গুণন বা ক্রস গুণন। লেখো ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন। ভেক্টর গুণন বা ক্রস গুণন মানে ক্রস গুণনের অপর নাম দেওয়া হয় ভেক্টর গুণন। বুঝছো? এই হলো বিষয়। তাহলে ক্রস গুণন বা ভেক্টর গুণন কাকে বলে? লেখো দুটি ভেক্টর গুণ করলে, দুটি ভেক্টর গুণ করলে যদি ফলাফলও ভেক্টর পাওয়া যায়, দুটি ভেক্টর গুণ করলে যদি ফলাফলও ভেক্টর পাওয়া যায়, ফলাফলও ভেক্টর রাশি পাওয়া যায়, দুটি ভেক্টর গুণ করলে যদি ফলাফলও ভেক্টর রাশি পাওয়া যায় তবে সেই ধরনের গুণকে, তবে সেই গুণকে ক্রস গুণন বলে। সে বলা হয় ক্রস প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট। দুটি ভেক্টরকে গুণ করলে যদি তুমি ফলাফল ও ভেক্টর রাশি পাও
তাহলে সেটাকে বলা হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। ডট গুণের ক্ষেত্রে কি ফলাফল আমরা ভেক্টর পাইছিলাম না স্কেলার পাইছিলাম? স্কেলার পাইছিলাম। ডট গুণের ক্ষেত্রে আমরা স্কেলার পাবো, আমরা হচ্ছে ক্রস গুণের ক্ষেত্রে ভেক্টর পাবো। তাহলে ধরো এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এদের ডট গুণনকে আমরা কিভাবে দেখাতাম? মাঝখানে একটা ডট দিতাম, মাঝখানে একটা ডট দিতাম না? ডট দিতাম। আচ্ছা দেখো, বীজগণিতে 5 গুণ 3 যে কথা, 5 এই ডট 3 কিন্তু একই কথা, তাই না? বীজগণিতে 5.3 মানে কি? 5 গুণ 3, 3 5 15। আবার 5 গুণন 3 এটাও মানেও কি? 15। কথা কি বুঝছো কিনা? বীজগণিতে এটা সত্য, বাট আমরা এটা করতেছি কি? ভেক্টর না? ভেক্টর কিন্তু বিশেষ বীজগাণিতিক নিয়ম মানে, কোনো বীজগাণিতিক নিয়ম মানে না এরা, তাই না? তাহলে এইখানে ক্রস গুণনের সময় আমরা দিব এই রকম ক্রস চিহ্ন, বুঝছো? মানে গুণের মতো চিহ্ন আর কি, বুঝছো? এই চিহ্ন, এই চিহ্ন। ডটের ক্ষেত্রে আমরা এরকম ডট দিব, আর ক্রস গুণনের ক্ষেত্রে এরকম গুণ চিহ্ন দিব, ক্রস চিহ্ন দিব, বুঝছো? আচ্ছা, তাহলে দুইটা ভেক্টর, এদের ক্রস গুণফল করলে আমরা কি পাবো? দেখো ওইখানে আমরা কি পাইছিলাম? এ ডট বি সমান এ বি কস থিটা পাইছিলাম না? কিভাবে পাইছিলাম ওইটাও কিন্তু বলে দিছিলাম, যে একটা লম্ব অভিক্ষেপ আর আরেকটা হলো উপাংশ, তাই না? তাহলে এ ক্রস বি এইটা আমরা পাবো এখানে এ বি সাইন থিটা, এর মান হবে এ বি সাইন থিটা। এ বি কস থিটা কি একটা মান ছিল না? কথা কি বুঝছো কিনা? এই দুইটা ভেক্টরের ক্রস গুণ ফলে আমরা যেটা পাবো সেটা হলো এ বি সাইন থিটা। এটা কি মান না? এর উপরে কি কোনো ভেক্টর চিহ্ন দিছি আমি? না, এটা হলো এ ক্রস বি, এটার মান। কথা কি বুঝছো কিনা? এ ক্রস বি এটার মান। আচ্ছা, তাহলে এ বি সাইন থিটা এটা তো আমাদের মান বের হইলো। আমরা কি বলছিলাম যে ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টরকে ক্রস করা হইলে আমরা ভেক্টর রাশি পাবো, তাহলে এটা তো মান পাইলাম। হ্যাঁ, কথা কি বুঝছো? দেখো কিভাবে, ধরো আমি এইদিকে 5 কিলোমিটার গেছি, 5 কিলোমিটার গেছি, এটা কি শুধু মান না? এটা তো শুধু মান। এখন আমি চাচ্ছি যে আসলে আমি কোন দিকে গেছি দিকটাও প্রকাশ করতে চাচ্ছি। তাহলে এক্স অক্ষ বরাবর তখন আমরা কি দেই? একটা একক ভেক্টর দেই না? এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কি নিয়ে আসি আমরা? আই ক্যাপ নিয়ে আসি, আই ক্যাপ নিয়ে আসি। তার মানে এটা বোঝানো হয় যে 5 কিলোমিটার এক্স অক্ষ বরাবর গেছি। কথা কি বুঝছো কিনা? 5 কিলোমিটার এক্স অক্ষ বরাবর গেছি। এখন যেহেতু ক্রস গুণফলে আমাদের যে অ্যান্সারটা পাবো সেটা হলো ভেক্টর রাশি, এটা আমরা পাইলাম স্কেলার মান। তাহলে এর সাথে কি একটা যদি একক ভেক্টর দিয়ে দেই তাহলে কি সেটা ভেক্টর প্রকাশ করবে না? তাহলে এর সাথে একটা একক ভেক্টর আসে, এইভাবে দিতে হয়, বুঝছো? ক্যাপ চিহ্ন। এখন কথা হলো দেখো, এটা যেহেতু দিক প্রকাশ করতেছে, এটা হলো এই রকম চিহ্ন দিয়ে প্রকাশ করে দিবে, বুঝছো? হলো বিষয়। বলতে হবে না তোমার, বলবা যে এ ক্রস বি সমান সমান হলো এ বি সাইন থিটা, এটা হলো একক একক ভেক্টর বা ইউনিট ভেক্টর, বুঝছো? এটা হলো একক ভেক্টর। কারণ প্রকাশ করতে হয় এইভাবে, বুঝছো? প্রকাশ করতে হয় এইভাবে। এখন কথা হলো, তুমি ধরো বললা যে আমি একক ভেক্টর দিলাম এ ক্যাপ বা বি ক্যাপ, এরকম দিলাম, তাহলে তো খুব সহজ হতো। বি ক্যাপ, আসলেই তুমি যদি এ ক্যাপ দাও তার মানে এটা কি বোঝাচ্ছে? এ ভেক্টরের দিকে না? আসলে এর দিক আসলে এ ভেক্টর বরাবর হয় না, এর এর দিক বি ভেক্টর বরাবরও হয় না। তাহলে তুমি এখন কোন ক্যাপ দিবা? তাই না? প্রশ্ন আসে না? এই জন্য দেওয়া হয়েছে এটা। কথা ক্লিয়ার? তুমি যদি এ ক্যাপ দিতা তার মানে বোঝানো হইতো যে এ ভেক্টর বরাবর, আসলে তো এটা এ ভেক্টর। এ ক্রস বি এটার মান যেটা আসে, অর্থাৎ এ ক্রস বি করার ফলে তুমি যে নতুন ভেক্টর পাবা, এর দিকটা আসলে এ ভেক্টরের দিকেও হয় না, বি ভেক্টরের দিকেও হয় না, এর দিক নতুন দিকে। ওটা আমরা নির্ণয় করব এর দিক কোন দিকে হবে, বুঝছো? তাহলে মনে রাখো যে দুইটা ভেক্টরকে ক্রস করলে তুমি যদি ভেক্টর রাশি পাও তাহলে সেটা হবে কি? ক্রস গুণন। এখন ক্রস গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টর রাশিকে আমরা ক্রস করে কিভাবে? এ ক্রস বি এইভাবে লিখি, সমান সমান কি হবে? এর মানটা হবে এ বি সাইন থিটা, এর মানটা হবে এ বি সাইন থিটা। এখন কথা হলো, কোন একটা ভেক্টর রাশিতে তো শুধু মান থাকে না, দিকও থাকে।
তাহলে একটা দিক যুক্ত করলেই কিন্তু আমরা ভেক্টরটা পেয়ে যাচ্ছি। তাহলে দিক কি হবে? একটা একক ভেক্টর, একটা একক ভেক্টর। এখন এই যে দিক, এই দিকটা কোন দিকে হবে? এই দিকটা কোন দিকে হবে, এটাই হলো প্রশ্ন। এখন আসো, দিকটা কোন দিকে হবে? এই দিক নির্ণয় করার জন্য কয়েকটা পদ্ধতি আছে। তাহলে একটু লিখে নাও, একক ভেক্টরের দিক বা ক্রস গুণফলে একক ভেক্টরের দিক, এটা লিখে নাও। ক্রস গুণফলে একক ভেক্টরের দিক, ক্রস গুণফলে একক ভেক্টরের দিক, একটু লিখে নাও। তাহলে দিকটা কোন দিকে হবে? দেখো এখানে কি ছিল? এ এবং বি ভেক্টর ছিল না? এ এবং বি ভেক্টর ছিল। ধরে নিলাম এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর। দেখো ক্রস গুণফলে একক ভেক্টরের দিক নির্ণয় করার সবচেয়ে সহজ উপায় হলো রাইট হ্যান্ড থাম্ব রুল, ডান হাতি নিয়ম, বুঝছো? আরেকটা উপায় আছে স্ক্রু রুল, ওইটা উপায় আছে। তো আমি তোমাদের প্রথমে দেখাবো রাইট হ্যান্ড থাম্ব রুল, অর্থাৎ ডান হাতি নিয়ম। ডান হাতি নিয়ম কি? দেখো এ ক্রস বি, প্রথমে যে ভেক্টরটা থাকবে সেখানে তুমি হাত রাখবা, প্রথমে যে ভেক্টরটা থাকবে সেখানে তুমি হাত রাখবা। তাহলে এ ক্রস বি, প্রথমে কি আছে? এ আছে না? এ বরাবর হাত রাখবা, রাখছি? আচ্ছা, এ বরাবর কিন্তু আমি হাত রাখছি। আচ্ছা ঠিক আছে। এখন এ ক্রস বি, তাহলে এ এর সাথে তুমি ক্রস করছো কার? বি এর না? তাহলে এ বরাবর হাত রেখে অন্য যে ভেক্টর আছে সেই দিকে তুমি হাত নিয়ে যাবা, ঘুরাবা। তাহলে এটা ছিল এ, বি বরাবর ঘুরাইলে কোন দিকে যাবে? দেখো তো, এই বরাবর যাবে না? এই বরাবর যাবে। আচ্ছা, তুমি আঙ্গুলের দিকে, আমাদের এই যে বৃদ্ধাঙ্গুলের দিকে খেয়াল করবা। এ থেকে আমি এ ক্রস বি করছি যেহেতু, তার মানে আমাদের হাতটা যাবে এ থেকে বি বরাবর। তাহলে দেখো তো আমার আঙ্গুলটা কোন দিকে যাচ্ছে, মানে বৃদ্ধাঙ্গুলটা কোন দিকে যাচ্ছে? এই বরাবর যাচ্ছে না? এই বরাবর যাচ্ছে না? দেখো তো, এই বরাবর যাচ্ছে কিন্তু। অর্থাৎ এটা যদি মানে এ এবং বি ভেক্টর যদি একটা সমতলে থাকে, এই সমতলের লম্ব বরাবর যাচ্ছে। কথা কি বলছো? এই সমতলের লম্ব বরাবর যাচ্ছে এই ভেক্টরটা। এখন আসো, আবারও বলি এ ক্রস বি এর দিক কি হবে? এর দিক হবে যেই দুইটা ভেক্টর আছে, যেই সমতলে আছে, এই সমতলের লম্ব বরাবর। দেখো এই সমতলের লম্ব বরাবর কোন দিকে হয়? এই দিকে না? এখন এই সমতলের লম্ব বরাবর কিন্তু দুইটা পসিবল, একটা হলো এই দিকে আর আরেকটা হলো ভিতরের দিকে। ভিতরের দিকে যদি আমি এইভাবে নিয়ে যাই ভিতরের দিকে, সেটাও একটা লম্ব হয় না? কথা বুঝছো কিনা? হ্যাঁ, ওই সাইডে, ওটা তো বোর্ডের ওই সাইডে, বুঝছো কিনা? এখন কথা হলো এই যে সমতল, এই সমতলের ভিতরে দুইটা ভেক্টর আছে এ এবং বি, ক্রস করলে এর দিক হবে অলওয়েজ দুইটা ভেক্টরেরই লম্ব বরাবর, দুইটা ভেক্টরেরই লম্ব বরাবর। এখন কথা হলো দুইটা ভেক্টরের লম্ব বরাবর হয় এই দিক পসিবল, আর না হয় ভিতরের দিকে যেভাবে লম্ব আছে ওইটা পসিবল। কোনটা হবে তুমি এটা নির্ণয় করবা। কিভাবে নির্ণয় করবা? যদি এ ক্রস বি হয়, এটাই কিন্তু আমাদের সমস্যা, যে আসলে লম্ব ঠিক আছে, সমতলের উপর লম্ব হবে ঠিক আছে, বাট লম্ব তো দুইটা হয়, একটা হলো এদিকে আর একটা হলো ভিতরের দিকে, কোনটা হবে? এটাই সমস্যা। এইটার জন্যই আমরা ব্যবহার করি রাইট হ্যান্ড থাম্ব রুল। যদি এ ক্রস বি করো, দেখো তো আঙুলটা কোন দিকে যাচ্ছে? বাইরের দিকে, তার মানে লম্বটা হবে বাইরের দিকে। এইবার দেখো বি ক্রস এ করো, বি ক্রস এ করো, আঙুলটা কি ভিতরের দিকে যাচ্ছে না? লম্বটা হবে ভিতরের দিকে। না, এটা তোমার ধরো এ ক্রস বি, তুমি যদি যেইভাবেই করো, তুমি যদি এখানে রাখো এ আর এখানে রাখো বি, তুমি দেখবা এ ক্রস বি করলে তুমি যে দিক পাবা, বি ক্রস এ করলে সেই দিক পাবা না, সম্পূর্ণ বিপরীত দিকে পাবা, উল্টা দিক পাবা। কথা কি বুঝছো? সম্পূর্ণ উল্টা দিকে পাবা। আচ্ছা, তুমি যেটা ক্রস করবে এটা তো তোমাকে দেওয়াই থাকবে, বুঝছো? তুমি কোনটার সাথে কোনটা ক্রস করতেছো, তুমি জাস্ট যেটার সাথে ক্রস করবা, এ ক্রস প্রথমে যেটা থাকবে সেটাতে হাত রাখবা, হাত রেখে অন্যদিকে ঘুরাবা। এখানে এ ক্রস বি, তার মানে এ তে হাত রাখবা, রেখে বি এর দিকে ঘুরাবা। এই যে এ তে হাত রেখে বি এর দিকে ঘুরাও, তাহলে দিকটা কোন দিকে হচ্ছে?
তুমি যদি এটা এখানে রাখো বিটা, তাহলে দিক উল্টে যাবে, দিক ভিতরের দিকে চলে যাবে। না, এটা তো দেওয়াই থাকবে তোমাকে, এ ক্রস বি না বি ক্রস এটা, সেটা তো তোমাকে দেওয়াই থাকবে। যদি এ ক্রস বি দেওয়া থাকে তাহলে তুমি হাতটা কোথায় রাখবা? এ তে রাখবা। বি ক্রস এ দেওয়া থাকলে হাতটা কোথায় রাখবা? বি তে রাখবা। এটা সহজ। এখান থেকে কিন্তু একটা ভালো ডিফাইন হচ্ছে যে সে সবসময় আণবিক বল, প্রথমে যেটা থাকবে সেটা আণবিক বল থাকছে না, এখানে ধরো যদি বি ক্রস এ থাকে তাহলে বি ক্রস এ দেওয়া হলো, সাপোজ বিটা এখানেই দেওয়া আছে, সাপোজ তোমাকে চাওয়া হলো এইভাবে বি ক্রস এ, তাহলে তখন তুমি হাতটা রাখবা কোথায়? বি তে রাখবা না? তাহলে আনুভূমিক বরাবর তো আর হাত থাকলো না। চিত্রটা তোমাদের এটা দেওয়াই থাকবে, বুঝছো? দেওয়াই থাকবে। আর এমন না যে তোমাদের এখান থেকে ম্যাথ থাকবে, একক ভেক্টর দিক নির্ণয় করো বা এটা এগুলো ম্যাথ থাকবে, এমন কিছু না, বুঝছো? জাস্ট দিকটা বোঝানোর জন্য, দিকটা কেমন হয়। তাহলে দিকটা বুঝছো, দুইটা ভেক্টর যে সমতলে থাকবে সেই সমতলে লম্ব বরাবর। এখন লম্ব বরাবর কোন দিকে হবে সেটা নির্ণয় করার জন্য আমরা কি ব্যবহার করি? রাইট হ্যান্ড থাম্ব রুল, বুঝছো? তাহলে দেখো, একক ভেক্টরের দিক হবে দুটি ভেক্টর যে সমতলে আছে তার লম্ব বরাবর। সমতলে আছে তার লম্ব বরাবর। আচ্ছা, এরপর দিকটা একটু বুঝে রাখার জন্য আমরা কি করব? দুইটা চিত্র আঁকাই নিব। এটা হলো এ, এটা হলো বি। এটা হলো এ, এটা হলো বি। যদি এ ক্রস বি করা হয় তাহলে কি আসতেছে আমাদের? এ বি সাইন থিটা ইউনিট ভেক্টর, তাই না? একক ভেক্টর। এখন এই ক্ষেত্রে দিকটা কোন দিকে হচ্ছে দেখো তো? বাইরের দিকে না? তার মানে লম্বটা তুমি এইভাবে দিবা, লম্বটা। এটা বলতে কি বোঝানো হচ্ছে? এই যে এই বরাবর, বুঝছো? এটা মানে কিন্তু এমন না যে উপরের দিকে, এটা মানে হলো এই দুই তলের লম্ব বরাবর এই দিকে। কথা ক্লিয়ার? তাহলে এটা হলো এ ক্রস বি এর দিক, এ ক্রস বি। এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টর, আর এটা হলো এ ক্রস বি, বুঝছো? আচ্ছা, যদি বি ক্রস এ করা হয়, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর। দেখো, বি ক্রস এ করা হলে কি হচ্ছে দেখো তো? বি তে হাত রাখবা, এ তে এর দিকে নিয়ে যাবা। বি ক্রস হলে কি ভিতরের দিকে ঢুকে যাচ্ছে না? এটা দিয়ে দিবা নিচে, এটা দিয়ে দিবা নিচে। তার মানে এটা হবে বি ক্রস এ এর দিক, বি ক্রস এ এর দিক। মাঝখানে কোন এটা থিটা লিখতে পারো, থিটা। এখানেও এটা থিটা। এইভাবে দিকটা দেখাই দিতে হয়, বুঝছো? তাহলে এ ক্রস বি করার সময় আবারও একটু দেখো, এ ক্রস বি করার সময় যেহেতু আমাদের বৃদ্ধাঙ্গুল বাইরের দিকে যাচ্ছে, এই জন্য আমরা লম্বটা দিছি উপরের দিকে। এ ক্রস বি এর দিক হলো এই যে এই দিক বরাবর, এই যে যে সমতলটা থাকবে এ এবং বি যে সমতলে থাকবে সেই সমতলে লম্ব বরাবর। আবার যদি তুমি বি ক্রস এ করো তাহলে দেখো আমাদের বৃদ্ধাঙ্গুলটা যাচ্ছে নিচের দিকে, মানে ভিতরের দিকে। তাহলে ভিতরের দিকে দেওয়ার জন্য আমরা এটা লম্বটা জাস্ট নিচের দিকে দিছি। আচ্ছা, তোমাদের মনে আছে কিনা আমাদের ডট গুণফল বিনিময় সূত্র মানতো কিনা? এ ডট বি সমান সমান বি ডট এ লেখা যাইতো কিনা, তাই না? কারণ এ বি কস থিটা আর ওইখানে বি এ কস থিটা একই ছিল। বাট এই ক্ষেত্রে কি লেখা যাবে? এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লিখতে পারবা কিনা? মানটা কিন্তু সেমই হবে, মান কিন্তু সেমই হবে। খেয়াল করছো? এ ক্রস বি এর মান কত? এ বি সাইন থিটা। বি ক্রস এ মানে কি? বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা। মানটা কিন্তু সেমই আসবে, বাট এ ক্রস বি এর দিক কোন দিকে দেখো তো? উপরের দিকে না? বা আমরা দেখাইছি উপরের দিকে, মানে বাইরের দিকে।
এ ক্রস বি এর দিক কিন্তু বাইরের দিকে, বাট বি ক্রস এর দিক কি ভিতরের দিকে না, মানে দিক আলাদা না। দিক আলাদা হইলে কি এটা সমান লেখা যাবে? লেখা যাবে না। তাহলে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লেখা যাবে না। ভেক্টর গুণফল বিনিময় সূত্র মানে না। বুঝছো? লেখো ভেক্টর গুণফল বিনিময় সূত্র মানে না। ব্যাখ্যা করো, খ নম্বরে আসে। ভেক্টর গুণফল বিনিময় সূত্র মানে না, ব্যাখ্যা করো। অর্থাৎ তুমি এটা তুলছো না, এটা তুলছো না, ঠিক আছে। দেখো এ ক্রস বি, তুমি চাইলে এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লিখতে পারবা না। কেন লিখতে পারবা না? এ ক্রস বি এর মান হলো এবি সাইন থিটা, বাট এর সাথে কিন্তু একটা একক ভেক্টর আছে। সেই একক ভেক্টরের দিক কোন দিকে? বাইরের দিকে। বি ক্রস এ, বি ক্রস এ এর মান হলো এ বি সাইন থিটা বা বি এ সাইন থিটা, মানটা সেম, বাট এর দিক কি হবে? এর দিকের সম্পূর্ণ বিপরীত হবে না? বলছিলাম এ ক্রস বি, বি ক্রস এ বলো, তুমি যেটাই এ যেখানেই ধরো কোনো সমস্যা নাই, উপরে ধরো নিচে ধরো যেখানেই ধরো, দিকটা এর দিক যে হবে এর দিক অলওয়েজ বিপরীত হবে। তাহলে কি সমান লেখা যাবে? সমান লেখা যাবে না। সমান লেখা যাবে কিভাবে? এ ক্রস বি সমান সমান লেখা যাবে মাইনাস বি ক্রস এ। দেখি বলো তো এটা কেন সমান লেখা গেল? মাইনাসের দিকটা বোঝাচ্ছে কি, মাইনাসের দিকে পজিটিভ দিকে বাইরের দিকে চলে যাবে। দেখো এ ক্রস বি এর দিক কোন দিকে? এই দিক বাইরের দিকে। বাহিরের দিকে। মানটা তো এ বি সাইন থিটাই। বি ক্রস এ এর মানটা হলো বি এ সাইন থিটা, মানে সেম না? মানটা তো সেম। আচ্ছা, মাইনাস দ্বারা কি বোঝানো হচ্ছে? এর দিক বোঝানো হচ্ছে যে বিপরীত দিকে। বি ক্রস এ ছিল কোন দিকে? ভিতরের দিকে ছিল না? মাইনাস মানে কি তার বিপরীত, তার মানে কি বাইরের দিকে চলে, সেম দিকে হয়ে গেল না? বিপরীত ভেক্টর তোমরা পড়ছিলা না? বিপরীত ভেক্টরের রুলটা খালি খাটাইছি। তার মানে তুমি চাইলে এ ক্রস বি সমান মাইনাস বি ক্রস এ লিখতে পারবা, এ ক্রস বি সমান বি ক্রস এ লিখতে পারবা না। ক্লিয়ার? তাহলে প্রশ্নটা মনে করতে কিভাবে লিখবো? ওইটা লিখবা যে এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, বি ক্রস এ সমান সমান বি এ সাইন থিটা। মান সেম হলেও, এদের মান সেম হলেও দিক এ ক্রস বি এর দিক যেদিকে হবে বি ক্রস এ এর দিক সম্পূর্ণ বিপরীত দিকে হবে। অতএব এ ক্রস বি সমান সমান বি ক্রস এ লেখা সম্ভব নয়। আমরা লিখতে পারি এ ক্রস বি সমান সমান মাইনাস বি ক্রস এ, এভাবে লিখলেই হয়। বোঝা থাকলে এগুলো এমনি মনে পড়বে, বুঝছো? এই যে বুঝতেছো না, এক্সাম হলে দেখবা যে এটা দিলে তোমার এমনি মনে পড়ে যাবে, বুঝছো? বিশেষ করে থিওরিটিক্যাল কোশ্চেন যেগুলো হচ্ছে তোমার থিওরি দিয়ে বোঝা, সেগুলো খুব ভালো মনে পড়ে। এমনি যেগুলো মুখস্থ জিনিস আছে ওইগুলো এক্সাম প্রেশারে ভুলে যাবা, বুঝছো? ধরো তুমি খুব মুখস্থ করে গেছো, এক্সাম প্রেশার এমন একটা প্রেশার, ধরো তোমার একটু নার্ভ প্রেশারের কারণে তুমি সব ভুলে যেতে পারো। বাট যেটা বুঝে গেছো, ধরো খুব কনসেপচুয়ালি অনেক বুঝে গেছো, ভালোভাবে ওইটার উপরে স্টাডি করছো, বুঝে গেছো, সেটা তোমার যতই তুমি প্রেসারে পড়ো, এক্সাম প্রেসারে পড়ো, কখনোই ভুলবা না, বুঝছো? সূত্র মুখস্থ করে গেছো, সূত্র মুখস্থ করে, বিশেষ করে অনেকেই দেখবা যে তোমাদের হচ্ছে আরো সামনে যখন পড়াশোনা শুরু করবে, অনেক তোমাদের পার্টনার, স্টাডি পার্টনারকে দেখবা, তারপরে হচ্ছে তোমার যারা হচ্ছে তোমাদের ক্লাসে থাকবে, দেখবা যে অনেকেই, কিছু স্টুডেন্ট থাকবে যারা হচ্ছে মুখস্থ নির্ভর, খালি মুখস্থ করতে চায়, আর কিছু স্টুডেন্ট থাকবে যে একটু বুঝে বুঝে পড়তে চায়, বুঝছো? কিন্তু বুঝে বুঝে পড়াটা তোমার হচ্ছে লং টার্মে থাকবে। বিশেষ করে এইচএসসি তে দেখবা যে এমনিতেই একটা অধ্যায় বা দুইটা অধ্যায় শেষ হওয়ার পরে আগের জিনিসগুলো মনে থাকে না খুব একটা, আবার রিভাইজ দিতে হয়। তো তুমি যত পারো যদি বুঝে বুঝে পড়তে পারো, ওই জিনিসগুলো একটু ভালোভাবে মনে, মানে অন্তত কিছু হলেও মনে থাকবে। আর রিভিশন দেওয়ার সময় ওটা তোমাকে হেল্প করবে, তাড়াতাড়ি বুঝতে পারবা। মুখস্থ করলে এটা আর বুঝতে পারবা না, বুঝছো? আর দিন যাচ্ছে তোমার, ধরো এক্সাম কম্পিটিটিভ হচ্ছে, এক্সাম খুবই কম্পিটিটিভ হচ্ছে, যত দিন যাবে এক্সাম কম্পিটিটিভ হবে। অতএব অবশ্যই মুখস্থ দিয়ে তো আর তোমাকে যাচাই করবে না, বুঝছো? এক্সাম হলে তোমাকে অবশ্যই চেষ্টা করা হয় তুমি জিনিসটা বুঝছো কিনা, এটা দেখা হয়, বুঝছো? মুখস্থ তো কোনো কিছু না, মুখস্থ দিয়ে, মুখস্থ যে কেউ করতে পারে, বুঝছো? তুমি আসলে বিষয়টা ডেপথ বুঝছো কিনা এটাই যাচাই করা হবে। অতএব প্রপার বুঝে শুনে তারপরে ঢুকতে হবে এক্সাম। আচ্ছা,
লেখো একক ভেক্টরের ক্রস গুণফল। একক ভেক্টরের ক্রস গুণফল। একক ভেক্টরের ক্রস গুণফল দেখো, আমরা আই ডট আই করছিলাম, মনে আছে? আই আই cos 0 ডিগ্রি মানে 1। এখন আমরা করব আই ক্রস আই, কত হবে? বলো, আই ক্রস আই কত হবে? আই ক্রস আই কত হবে? মানে আমরা পড়ছি না এ ক্রস বি সমান সমান এ বি সাইন থিটা, তার মানে আই ক্রস আই মানে কি? আই আই সাইন এদের মধ্যবর্তী কোণ, আই এবং আই এর মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাহলে সাইন 0 ডিগ্রির মান কত? 0 না? 1 হয় কিভাবে? তাহলে আই ক্রস আই এটার মান হবে 0, এটার মান হবে 0। বুঝছো? এগুলো কিন্তু ভুল হয়ে যাবে। জে ক্রস জে এটা কি হবে? 0 হবে। আচ্ছা, কে ক্রস কে বুঝছো তো কিভাবে 0 হচ্ছে? কে ক্রস কে মানে হলো কে এর মান, কে এর মান কত? 1। কে কে সাইন এদের মধ্যবর্তী কোণ, কে ভেক্টর এবং কে ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? দুইটাই তো কে ভেক্টর বরাবর, অর্থাৎ জেড অক্ষ বরাবর, তো 0 ডিগ্রি। তাহলে 1 × 1 সাইন 0 ডিগ্রি মানে কত? 0। বুঝছো? এগুলো এমসিকিউ এ আসে। এরপরে আসো, এটা বলতে পারে গিয়ে দেখি আই ক্রস জে কত হবে? ওয়ান হবে। তাহলে আই ক্রস জে এটা সমান সমান 1 লিখলে হবে তো ভেক্টর। অ্যান্সার তুমি কি পাবা? ভেক্টর পাবা না। এখানে 0 আসছে থেকে আমাদের ভেক্টর দিতে হয় নাই, কথা কি বুঝছো? তুমি চাইলে সুন্দরভাবে 0 ভেক্টর দিতে পারো, কোনো সমস্যা নাই, 0 ভেক্টর দিতে পারো। এখন হ্যাঁ 1 ইউনিট ভেক্টর, এখন ইউনিট ভেক্টরের দিকটা কোন দিকে হবে? একটু একটু চিন্তা করো, এটা হলো এক্স, এটা হলো ওয়াই, আর এটা হলো জেড। আই কোন বরাবর? এক্স অক্ষ বরাবর না? জে হলো ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, তাহলে এই দুইটাকে ক্রস করলে কোন দিকে যাবে? আচ্ছা, জেড কোন দিকে আছে? এই বরাবর আছে না? কথা কি বুঝছো কিনা? আমি বলছিলাম যে দুইটা ভেক্টর যে সমতলে থাকে, দেখো এক্স ওয়াই কিন্তু একই সমতলে আছে, সেই সমতলের লম্ব বরাবর। এখন জেডটা উপরের দিকে না নিচের দিকে? তাই না? এখন তুমি করে দেখো, আই এবং জে করে দেখো, এটা কি বাইরের দিকে যাচ্ছে না? বাইরের দিকে যাচ্ছে, তার মানে আই ক্রস জে করলে আসবে কে ক্যাপ। বুঝছো? এটা কিন্তু ভুল হয়ে যাবে। এই যে দেখো, আই ক্রস জে করলে কে ক্যাপ চলে আসবে। দেখো তো, এখন তুমি বলতে পারো যে ভাই এটার মান কত? কে ক্যাপের মান কত? 1 না? দিকেও বোঝাচ্ছে জেড অক্ষ বরাবর। এইবার আসো আই ক্রস জে, এবার জে ক্রস কে করলাম, জে ক্রস কে, তার মানে জে রাখতে হবে হচ্ছে আমাদের এই বরাবর, তারপরে কে তার মানে এই দিকে যাবে, এটা কিন্তু যাবে এক্স অক্ষ বরাবর। বুঝছো? এক্স অক্ষ বরাবর যাবে, তাহলে জে ক্রস কে হবে আই ক্যাপ, আই জে কে, তারপরে হচ্ছে তোমার কে ক্রস আই, এটা কি হবে? জে ক্যাপ হবে। এখন এইভাবে নির্ণয় করা তোমাদের জন্য মুশকিল, আর এটা মনে রাখাও মুশকিল। এখন কি করবা দেখো, কিচ্ছু মনে রাখতে হবে না, জাস্ট এই চিত্রটা আঁকালেই তুমি পারবা। প্রথমে আই জে কে আঁকায় নিবা, কিভাবে?
এটা আই, এটা জে, আর এটা কে, এইভাবে আঁকায় নিলা। তারপরে এটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা। ঘড়ির কাঁটা মানে কোন দিকে ঘোরে? এই দিকে ঘোরে না? এই দিকে ঘোরে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবা। তুমি যদি আই ক্রস জে করো তাহলে পাবা কে, জে ক্রস কে করলে পাবা আই, কে ক্রস আই করলে পাবা জে। এখন আসো, তুমি ঘুরাইছো ঘড়ির কাঁটার দিকে, এইবার তুমি যদি করো আই ক্রস কে, তাহলে কি দেখো তো বিপরীত দিকে ঘুরলো না? আই ক্রস কে করলে তুমি পাবা মাইনাস জে। কথা কি বুঝছো? আই ক্রস, এটা ইয়ে করে দিই, জে ক্রস আই, এটা করলে পাবা মাইনাস কে, কে ক্রস জে, এটা করলে পাবা মাইনাস আই, আবার আই ক্রস কে, এটা করলে পাবা মাইনাস জে। ক্লিয়ার? দেখো, আই জে কে ক্রস করলে পাবা কে, জে কে কে ক্রস করলে পাবা আই, আবার কে আই কে ক্রস করলে পাবা জে। উল্টা দিকে আসো এবার, আই জে কে করছিলা, এখন তুমি জে আই কে করো, তাহলে কি উল্টা দিকে ঘুরলো না? উল্টা দিকে ঘোরানোর জন্য মাইনাস, তাহলে মাইনাস কে। যে আই কে গুণ করলে থাকে কি, বাদ থাকে তো তোমার কে, ওইটাই হবে, বাট মাইনাস, কারণ উল্টা দিকে ঘুরাইছো। এরপরে আসো কে আর জে, কে এবং জে দেখো তো উল্টা দিকে ঘুরাচ্ছ না? উল্টা দিকে ঘুরাচ্ছ না? এই যে উল্টা দিকে ঘুরাচ্ছ, তাহলে এই জন্য মাইনাস আই। তারপরে আই ক্রস কে, এই যে আই ক্রস কে উল্টা দিকে ঘুরাচ্ছ, তার মানে কি হবে? মাইনাস জে। ক্লিয়ার? কিন্তু এমসিকিউ আসে। এই যে এটা একটু তুলে নিও, এটা একটু তুলে নিও, সুবিধা হবে বের করতে। যখনই দেখবা যে ক্রস গুণন করতে বলছে একক ভেক্টরের, আই ক্রস কে বা কে ক্রস আই, অনেক কঠিন কঠিন অনেক কিছু থাকবে। তোমাদের একটা এক্সাম্পল আমি হচ্ছে দেই, করতে দেই। দেখি বলো এটা কি হবে, এটা কি হবে? এগুলো তুলছো না, এগুলো তুলছো না? বলো কি হবে? একবার একবার করে করবা, তাইলেই তো হয়, তাই না? আই ক্রস কে করলে কত হবে? আই জে কে, তাই না? তার মানে তুমি যদি আই ক্রস কে করো তাহলে আসবে মাইনাস জে, মাইনাস জে করলা ক্রস জে ক্রস কে, আই জে কে, তার মানে জে ক্রস কে করলে কিন্তু আই আসবে, আই আসবে। আচ্ছা, তুমি এই মাইনাসটাকে এইভাবেই রেখে দাও, মাইনাস রেখে দিয়ে তুমি জে ক্রস আই করো, তাহলে কত হবে? হ্যাঁ, মাইনাসটাকে রেখে দাও, মাইনাস থেকে পরে কাজ করব আমরা। মাইনাসটা রেখে দাও, যদি এরকম থাকে আমরা করতে পারি না এটা মাইনাস ওয়ান ইন্টু ধরো ফাইভ, তাহলে আমরা একটা কাজ করতে পারি না, ওয়ান ইন্টু ফাইভ করে নিয়ে মাইনাস ফাইভ লিখে দিলাম, করা যায় কিনা? তো আমরা এই সেম কাজই করব। তাহলে জে ক্রস আই কত হয়? মাইনাস কে, আর সামনে আগে কি আছে? একটা মাইনাস আছে না? তাহলে মাইনাস মাইনাস কে হয়ে যাবে কে। বুঝছো? এটাই দেওয়া থাকবে, এটা দিয়ে তোমাদের খুব সুন্দরভাবে অপশন দেওয়া থাকবে, কে ভেক্টর, আই ভেক্টর, মাইনাস কে ভেক্টর, মাইনাস জে ভেক্টর, মানে ওইটাই ক্যাপ। বুঝছো? পারবা না এখন? আরেকটা বলো দেখি।
কি হবে এটা? প্রথমে অলওয়েজ ব্র্যাকেটের কাজ করলে ভালো হয় না? আচ্ছা, তাহলে প্রথমে জে ক্রস কে করে নিবা, তাই কিনা? জে ক্রস কে করলে কি আসবে? আই আসবে। তারপরে কে ক্রস আই করে নিবা, আই ডট, এখানে কে থাকলো, জে ক্রস কে করলে আসে আই, আই ডট কে আর আই করলে কত আসে? জে আসে না মাইনাস জে আসে? আই জে কে, কে আই উল্টা দিকে আসতেছে না, তার মানে আসে মাইনাস জে, মাইনাস জে। এখন আসো আই ডট মাইনাস জে কত হবে? ক্রস গুণন কোথায়? এখানে ক্রস তো শেষ, এই পর্যন্ত ক্রস শেষ না? তারপরে এখন প্রথমে কি ছিল? ডট ছিল না? ডট। তাহলে এখন হবে আই ডট মাইনাস জে, তাহলে কত হবে? 1 ইন্টু 1, আই যেদিকে, যে তার সাথে কি 90 ডিগ্রিতে না, তাহলে 1 1 cos 90, তার মানে কত? 0 না? 0 0। ডট গুণের ক্ষেত্রে আই জে আই কে এগুলো 0 হয়ে যাচ্ছিল না? সেম হলে শুধু হতো 1, হ্যাঁ। তবে এরকম যদি হইতো তখন কি হইতো দেখি বলো তো? আই ডট মাইনাস আই, তখন কি হইতো? হুম হুম, আই ডট মাইনাস আই, এটা কত হবে দেখি বলো তো? মাইনাস 1 হবে কিন্তু, বুঝছো কেন? আই ডট মাইনাস আই, আই জে কে, ও হ্যাঁ, কে আর আই তো শুধু জে হইতো, হোক, তাও 0 আসবে, শুধু জে হবে। দেখো কে আর আই হলো জে, এখন আই ডট জে সমান সমান 0। আশা করি বোঝা গেছে। ক্লিয়ার? ঠিক আছে। এখন দেখো ভেক্টর রূপে যদি তোমাকে দুইটা ভেক্টর রাশি দেওয়া হয়, যেরকম হচ্ছে আমরা দিছিলাম না, এ ভেক্টর 2i + 3j + 5k, বি ভেক্টর 3i + 2j + 5k, এ ডট বি কিন্তু আমরা করতে পারতাম, এভাবে দিলে কিন্তু এ ডট বি করতে পারতাম, তাই না? এখন এ ক্রস বিও এইভাবে করা যাবে। এখন এটার জন্য আমরা কি করব? ধরো তোমাকে এ ভেক্টর দেওয়া আছে axi প্লাস bxj প্লাস czk, এটা xc লিখি, axi by দিলেই হবে, byj czk এটা লিখে নাও। এখন বি ভেক্টর দেওয়া আছে bxi প্লাস, আচ্ছা বি ভেক্টর না দিয়ে এটা অন্য কিছু দেই, ডি ভেক্টর দেই, এটা এ ভেক্টর, এটা ডি ভেক্টর, তাহলে এটা আমরা দিলাম dxi প্লাস byj প্লাস dzk। তো তোমাকে বলা হলো এ ক্রস ডি অথবা ডি ক্রস এ করতে, ধরে নিলাম এ ক্রস ডি, এটা সমান সমান কত? আমরা কিন্তু এটা শিখি নাই, এটা কি শিখছি? আমরা ডট করতে পারতাম, ডট করা সহজ ছিল, এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ প্লাস এটার সাথে এটা গুণ, তাই না? জাস্ট খালি এরকম ছিল। ক্রস করতে গেলে আমরা কি করব? দেখো এ ক্রস ডি যখন এরকম লিখবা তখন প্রথমে একটা ডিটারমিনেন্ট চিহ্ন দিয়ে দিবা। কি দিবা? নির্ণায়ক চিহ্ন। নির্ণায়ক চিহ্ন দিয়ে এখানে আই জে কে ছিল, তাই না? তাহলে চলে আসবে আই জে কে। এখন আই এর সহগ কত ছিল? এখানে ax, আর এখানে আই এর সহগ কত ছিল? dx। এখানে লিখে নিবা আই এর সহগ ax, আই এর সহগ হলো dx। জে এর সহগ কত ছিল? by আর dy না? by dy, এটা হলো cz dz।
এভাবে লিখে নিবা, লিখে নেওয়া শেষ। এখন সমান সমান, তুমি প্রথমেই বাম দিক থেকে ডান দিকে যাবা। যখন তুমি আই ভেক্টর নিবা তখন এই পুরাটা ঢেকে রাখবা, এই বরাবর সবকিছু বাদ দিয়ে দিবা। কথা কি বুঝছো কিনা? যখন তুমি আই নিবা, আমরা ডিটারমিনেন্ট ভ্যালু কিভাবে বের করতাম মনে আছে? ডিটারমিনেন্ট যেটা নিতাম সেই বরাবর সারি কলাম বাদ দিতাম না? তাহলে তুমি আই নাও, আই নাও, তাহলে এই বরাবর কি সারি এবং কলাম বাদ দিতে হবে না? তাহলে থাকলো কি বিওয়াই ডিজেড মাইনাস সিজেড ডিওয়াই, বিওয়াই ডিজেড মাইনাস সিজেড ডিওয়াই। এইবার আসো, এখন কি করবা বলো? জে নিবা, প্লাস জে নিবা না মাইনাস জে নিবা? মাইনাস জে নিতে হবে কিন্তু, কারণ এটার চিহ্ন কি? এটা কি মাইনাস না? এটার চিহ্ন পুরোপুরি ডিটারমিনেন্ট যেভাবে বের করে সেভাবেই মাইনাস জে। এইবার আসো, তাহলে এই বরাবর কি করতে হয়? সারি কলাম বাদ দিতে হয়। এই বরাবর সারি কলাম বাদ দিয়ে দিলে তারপরে কি করতে হবে? ax dx মাইনাস cz dx, এইভাবে ax dx x dz মাইনাস ওটা ধরো তুমি dx cz বা যেটাই লেখো সমস্যা নেই, dx cz। এইবার আসো, এবার কি নিবা? প্লাস কে নিবা না মাইনাস কে নিবা? প্লাস কে, প্লাস কে নিবা। কে নেওয়ার সময় তুমি যখন কে নিলা তখন কি করবা? কে বরাবর সারি কলাম বাদ, তখন কি হবে? ax dy মাইনাস by dx, ax dy মাইনাস dx by। তাহলে দেখো তো এটা কি ভেক্টর রূপে বের হইলো না? এখানে কোনো একটা মান পাবা, এগুলো তো মান দেওয়া থাকবে, এটার একটা মান পাবা, এটার একটা মান পাবা, এটার একটা মান পাবা। তাহলে পাবা আই, ধরো পাইলা 2i মাইনাস 5j প্লাস 4k, এইরকম একটা পাবা। সেটা কি ভেক্টর পাইলা না তুমি? এটাই তো পাওয়ার কথা, ক্রস গুণনে আমাদের কি ভেক্টর পাওয়ার কথা না? এইভাবে আমাদের করতে হবে। তুলে নাও এটা। ম্যাট্রিক্স নির্ণয়কে দেখো, এটা যদি না করতাম তাহলে গিয়ে এখন বুঝতা। ফাঁকি দিয়ে এই জন্য বেশি দূর কিছু করা যায় না, এই যে ফাঁকি দিয়ে আসলে কিন্তু এটা আর বুঝতা না, বুঝছো? এখানে ধরো ইন্টারমিডিয়েটের সিলেবাস এমন, মানে হচ্ছে তোমার এটা ব্যাপক সিকোয়েন্সিয়াল, একটার সাথে আরেকটার খুব সম্পর্ক আছে। এই বরাবর নিবা না তুমি, এই বরাবর নিলে কি এই বরাবর বাদ যাবে না? যে বরাবর নিলে এটা বাদ দেবে, কি বরাবর নিলে যেভাবে আমরা নির্ণয় করি আর। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আই জে কে নিয়ে ওইগুলো সহগ লিখে নিবা, বুঝছো? প্রথম সারির সাথে হ্যাঁ আয়ের আবার কি সহগ থাকবে? ax, এখানে তো ধরো 5i থাকবে, 5 থাকলো, তাহলে প্রথমে আই লিখবা, 5টা লিখবা কোথায়? নিচে, আই এর নিচে লিখবা। লিখতেইছো তো তুমি, 5 এর নিচেই লিখতেছো না? আয়ের সহগই তো তুমি লিখতেছো। এক্সাম্পল করালে এটা ক্লিয়ার হয়ে যাবে। তুলছো এটা? কোশ্চেন, a ভেক্টর 2i plus 3j plus 5k, b ভেক্টর দেওয়া আছে ধরো সাপোজ 3i minus 4j plus 6k, এটা দেওয়া আছে। ওকে বলা হলো 1 নাম্বার কোশ্চেন a ডট b কত, 2 নাম্বার কোশ্চেন a ক্রস b কত, 3 নাম্বার কোশ্চেন a ক্রস b মডুলাস এটার মান কত।
ভেক্টরে আর তোমাদের দুইটা টপিক বাদ আছে, এর পরের দিন নদ নদী শুরু হবে। নদ নদী আর হচ্ছে কার্ল গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স, এটা হলেই ভেক্টর শেষ। এটা মোটামুটি 16-17টা ক্লাস লাগে, 17-18টা ক্লাস লাগেই। করো এ ডট বি, 3 2 6 মাইনাস 3 4 12, তার মানে হলো -6 5 6 30, তার মানে হচ্ছে 24। প্রথমটা হবে 24, পরেরটা এ ক্রস বি করো। এ ডট বি, এটা কিন্তু সমস্যা হওয়ার কথা না। এবার আসো এ ক্রস বি। এ ক্রস বি, তাহলে কি করে নিবা? প্রথমেই এইভাবে নির্ণয়ক চিহ্ন দিয়ে নিবা, আই জে কে। তাহলে আই এর সহগ কত কত লিখে নিবা, 2 3, জে এর সহগ হলো 3 -4, কে এর সহগ হলো 5 এবং 6। তাহলে আই যখন নিবা তখন আই বরাবর সারি কলাম বাদ, 3 6 18 মাইনাস 4 5 20, তার মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাস জে এই বরাবর সারি কলাম বাদ, 6 2 12 মাইনাস 3 5 15। কোটা মডুলাস মানে বুঝতেছো না? মান মান, মডুলাস মানে হলো মান। এ ক্রস বি যেটা ভেক্টর বের করছো ওর মান। তাহলে -8 -9, তাহলে দেখো কত আসে, 20 আর 18 38, 38 আই -3, তার মানে এটা হয়ে যাবে +3 জে, আর এটা হয়ে যাবে -17 কে ক্যাপ। ক্লিয়ার? এটা হলো এ ক্রস বি। এখন আসো এ ক্রস বি এর মান। এ ক্রস বি এর মান কত হবে? √38 এর উপরে স্কয়ার প্লাস 3 এর উপরে স্কয়ার প্লাস -17 এটার উপরে স্কয়ার। কত আসে দেখো, যেটা আসবে সেটাই, 41.74। এটাই। এটা তোলো, তারপরে একটা অঙ্ক তোলো।
দেখো এ ডট বি এটার মান হলো 1, এ ক্রস বি সমান সমান √3। এভাবে বুঝলে মানে এভাবে দিলে ঘাবড়ায় যাবে না যে এ ক্রস বি এটা তো ভেক্টর আসার কথা, মান আসলো। এ ক্রস বি এটার বোঝানো হচ্ছে এ ক্রস বি এর মান, সেটা কত? √3। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখি চিন্তা করে পারো নাকি। এ ডট বি এর মান দেওয়া আছে 1, এ ক্রস বি এর মান দেওয়া আছে √3, তোমাকে বলা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ কত। চিন্তা করে দেখো পারো কিনা। একটু চিন্তা করলে পারবা। এটা এমসিকিউ আসে, এটা এমসিকিউ আসে, পাবা সামনেই যখন এক্সাম দিবা। দেখো কত আসছে, ক্যালকুলেশন করার কি আছে। এ ডট বি এটার মান হলো 1, তাহলে এ ডট বি এটার মান কি আসলে? এ ডট বি এটাকে আমরা কি লিখি, মানে যখন লিখি তখন কিভাবে লিখি? এ বি কস থিটা লিখি না? তাহলে এ বি কস থিটা এটা সমান সমান এটার মান কত? 1 না? এটার মান দিয়ে দেওয়া আছে 1, এটাকে 1 নম্বর ইকুয়েশন দিলাম। এ ক্রস বি, আচ্ছা এ ক্রস বি এটার মান কত? এ বি সাইন থিটা কিনা? এটার মান হলো এ বি সাইন থিটা, এটা হলো √3। এখন 2 ভাগে 1 করো। তাহলে দেখো এ বি সাইন থিটা উপরে, নিচে হলো এ বি কস থিটা, তাহলে উপরে হলো √3, নিচে হলো 1, এ বি কাটে, tan থিটা সমান সমান √3, থিটা হবে 60 ডিগ্রি। এ এবং বি এর মধ্যবর্তী কোণ হলো 60 ডিগ্রি, বুঝছো? ক্লিয়ার এটা? একটা ইয়ে পাস আছে ওইটাই দেখো। যদি এ ক্রস বি এটার মান যদি দেখা যায় যে 0, আমরা এ ডট বি এটার মান 0 দেখছিলাম, এখন এ ক্রস বি এটার মান যদি 0 আসে তাহলে এটা দ্বারা কি বোঝানো যায়? দেখো এ ক্রস বি সমান সমান 0, আচ্ছা এটার মান নির্ণয়ের সূত্র কি? এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা সমান সমান 0, তাহলে সাইন থিটা সমান সমান কত হবে? 0 হবে না? তার মানে থিটা সমান সমান কত? 0 ডিগ্রি হবে না? সাইন থিটা সমান সমান 0, থিটা সমান সমান 0 ডিগ্রি, তার মানে কি দেখি বলো তো? দুটি ভেক্টরের ক্রস গুণফলের মান যদি শূন্য হয় তারা পরস্পর সমান্তরাল। 0 ডিগ্রি মানে কি? এ এবং বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি না? তাহলে এ এবং বি এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি মানে কি? এরা একই দিকে না? একই দিকে, একই দিকে এরা। তাহলে লেখো দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে এরা পরস্পর সমান্তরাল। দুটি ভেক্টরের ক্রস গুণফল শূন্য হলে এরা পরস্পর সমান্তরাল। পক্ষে না, পরস্পর সমান্তরাল। এখন সমান্তরাল সেটা তো যে কোনো অক্ষেই হতে পারে, বুঝছো না? হুম, দিক না, দিক বলতে 0 ডিগ্রি, দিক হলো একই দিকে, সমান্তরাল না। সমান্তরাল মানে কি? দিক একই দিকে।
তবে বিপরীত দিকে হলেও সমান্তরাল হয়, মানে কিন্তু সেই ক্ষেত্রে বিপরীত দিকে হলে কোণটা হয়ে যাবে কিন্তু 180 ডিগ্রি হবে না, একই দিকে হতে হবে। বুঝছো? দুটি ভেক্টর ক্রস গুণফল শূন্য হলে এরা পরস্পর সমান্তরাল। দুটি ভেক্টরের ডট গুণফল শূন্য হলে এরা কি হয়? পরস্পর লম্ব। আর ক্রস গুণফল শূন্য হলে পরস্পর সমান্তরাল। দেখছো, এই দুইটা এমসিকিউর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য মারাত্মক গুরুত্বপূর্ণ। ডট গুণফল শূন্য হলে লম্ব হয়, ক্রস গুণফল শূন্য হলে সমান্তরাল হয়। ঠিক আছে, ফিজিক্স এই পর্যন্তই। কেমিস্ট্রি কেমিস্ট্রি কোন পর্যন্ত হয়েছিল দেখো তো। কুণ্ডের নীতি, তাই না?